স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। ঘোরাঘুরি, আড্ডা, মজার মজার খাবার সবই ঈদের আনন্দের অনুষঙ্গ। বন্ধু বান্ধব ও কাছের মানুষের সাথে কাটাতে না পারলে যেন ঈদের মজাটাই মাটি। কিন্তু যারা তারকা তাদের কি ঈদে এরকমই হয় আমাদের মতো? বিশেষ করে যারা তরুণ তারকা, তারাও কি আমাদের মতো সুযোগ পান আড্ডা দেওয়ার? এসব প্রশ্নের উত্তর খুঁজবো আজকের বাংলাদেশে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন 4 তরুণ তারকা, অভিনেতা ও মডেল। অ্যালেন শুভ্র আছেন, মুমতাহিনা টয়া, ফারহান আহমেদ জোফান এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবে সাফা কবির। স্বাগত আপনাদেরকে। আমরা আসলে একদমই ঈদের বলা যায় যে নিশ্চয়ই ঈদের সময়ে আড্ডা আপনারা একটা বড় অনুষঙ্গ থাকে, কিন্তু তারকাদের একটা সমস্যা আছে। তারকাদের জীবন আর সাধারণ মাটির মানুষ আমরা যারা, তাদের জীবন এক না, একটু ভিন্নতা তৈরি হয়ে যায় এবং বিশেষ দিনগুলোতে অবশ্যই সেই ভিন্নতা আরও বাড়ে। শুভ্র, আপনার কাছেই প্রথমে আসবো যে ঈদটা আসলে যখন আপনি তারকা ছিলেন না, সাধারণ বাড়ির একটা মানুষ ছিলেন, সাধারণ মানুষ ছিলেন অন্য বন্ধুদের মতো, তখন এবং এখনকার মধ্যে কি কোনো মৌলিক পার্থক্য আপনার মধ্যে আছে? না আসলে যে ভুয়া কথা আমরা বাড়ায় বাড়ায় বেশি করে বলি? না না, একটু মৌলিক পার্থক্য অবশ্যই আছে। কারণ হয়েছে এখন হয়েছে রাস্তাতে হেঁটে গেলে অ্যাটলিস্ট মানে শুভ্র নামে মানে একজন তো অবশ্যই চেনে। আর এটাই পার্থক্য আমার কাছে, মানে একজন চেনাটাই আমার কাছে অনেক বেশি মূল্যবান। মানে আর এটাই পার্থক্য। আর আর ঈদ, আগের ঈদ আর এখনকার ঈদ একটু আলাদা। তো এখনকার ঈদ একটু চেষ্টা করি মানে ঈদগুলো আলাদা না আপনার কাছে আলাদা? ঈদগুলো একই রকম, আমার কাছে একটু আলাদা লাগে। মানে কারণ এটা হয় কি, অনেক সময় দেখা যায় যে আপনারা তো একদম তরুণ, যারা একটু বেশি বয়সী তাদের কাছে আবার ঈদটাই আলাদা হয়ে যায়। যেমন আমাদের কাছে আর কি এখন মনে হয় যে ঈদের দিনগুলি বরং অন্য, ঈদের দিনগুলো সারাদিন ঘুমানোর সময়। হ্যাঁ, তরুণদের জন্য এটা প্রবাবলি আমার মনে হয় যে তরুণ দেখে আমার মনে হচ্ছে এরকম। হ্যাঁ, যদি আমি প্রবীণ হয়ে গেলে হয়তো আমার ওরকম মনে হবে যে ঈদগুলোই আলাদা। না, আই গেস ঈদ বলতে এখন তো ওইটাই বোঝায় যে আমরা এখন যেটা করি যে ঈদের আগের দিন পর্যন্ত আমরা শুটিং করি। এখন এত চ্যানেল, এত কাজ হয়, তো শুটিং টুটিং শেষ করে আমরা ঈদের দিন ঘুমাই। তারপরে ঈদটা হচ্ছে ওইটাই যে ঈদের দিন কি ঘুমানোর ফুরসত পাওয়া যায়? কারণ এই ধরেন আমাদের মতো যে চ্যানেলগুলি আছে যাদের আসলে ওই আগের থেকে বানানোর খুব বেশি থাকে না, তারাও নিশ্চয়ই আপনাদেরকে অনেক ডিস্টার্ব করতে। না না, আপনাদেরকে আমরা ভালোবাসি, তাই না? আপনি কেন এরকম? ফুরসতের কথা বলছি, ফুরসতটা কি কতটুকু পাওয়া মানে যায়? ফুরসত বলতে কি ওই যে আমাদের দিনের বেলাটা ঘুমাই, বিকেল বেলায় যে আমরা একটা ছোটখাটো সার্কেল আমাদের থাকে। কাম অন প্লিজ। সন্ধ্যা মানে বিকেল সন্ধ্যার দিকে আমরা একটু আড্ডা টাড্ডা মারি, আর বাসায় আত্মীয় স্বজন আসলে ওদেরকে অ্যাটেন্ড করি। এটা হচ্ছে কারণ হচ্ছে কারণ ঈদে বৃষ্টি হয়েছে তাই না। কাম অন, সব ঈদই এখন এরকম। ঈদে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এখন তো বর্ষার সময় গত কয়েক বছর যাবত বৃষ্টি হচ্ছে, এবং বর্ষা যখন ছিল না তখন আসলে তখন আমরা ছোট ছিলাম, আর তখন তো ঈদ মানে হচ্ছে নতুন কাপড়, নতুন জুতা, নতুন করে একেবারে রেডি হয়ে সকালবেলা সবার আগে কিভাবে সালামিটা নিব। এখন তো সালামি পাই না। সালামি পাওয়া যাচ্ছে না কেন? দেশের এত অর্থনৈতিক উন্নতি হলো, সালামি পাওয়া যাচ্ছে না মানে ও বড় হয়ে গেছে, ও প্রবীণ হয়ে গেছে, এখন সালামি দিতে হচ্ছে। ও দিতে হচ্ছে। আরে সরি, তোমার জন্য অনেক কষ্ট লাগতেছে, কারণ এখন সালামি না পাওয়া গেলে বিরাট লস প্রজেক্ট। ঈদটা তাহলে লস প্রজেক্ট হয়ে যাচ্ছে। জোভানের কাছে যাব। জোভানের কাছে যাওয়ার আগে আমরা একটু স্বাগত জানাবো সাফা কবির, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমরা অবশ্যই সাফার কাছেও ফিরবো। জোহান, এই যে ঈদ কি আসলে আলাদা কিছু নাকি অন্য 365 দিনের একটা দিন? আমার কাছে নরমালি লাগে, মানে বিকজ হচ্ছে ফ্যামিলির সাথে থাকাটা হয়, এটা হচ্ছে মেইন জিনিস। আর শুধু ফ্যামিলি না, আমি নানু বাসায় যাই, নানু বাসা ঢাকাতেই। নানু বাসায় 3 দিন থাকি, সবাই মিলে একসাথে থাকি। ট্রাই করি এই টাইমটা বাইরে না যেতে, মানে আই ট্রাই মাই লেভেল বেস্ট যে বাইরে না যাই, ফ্যামিলির সাথে টাইম দিই। আর খুব মজা হয়, ঈদের টাইমটা খুব মজা হয়, একসাথে থাকি, সবাই মজা টজা করি। আর যদিও ঈদের দিন একটু বের না হইলেই না, নাহলে ঈদ লাগে না। আমরা হ্যাং আউট করলাম, সেদিন দেখা হইলো সবার সাথে, ইট ফেল্ট রিয়েলি গুড। আচ্ছা, কিন্তু এই যে বললেন যে ঈদের দিন বের হইতে হয়, একটু ভিন্ন, এই যে ভিন্নতাটা, এটা কি অন্যান্য সময় পাওয়া যায় নাকি শুধু ঈদ উপলক্ষেই এই হ্যাং আউট? হ্যাঁ, অবভিয়াসলি ঈদ উপলক্ষে ভিন্নতাটা আসে। কারণ হচ্ছে ফার্স্ট অফ অল ঢাকা শহরটা খালি হয়ে যায়, এটা একটা বড় একটা প্লাস পয়েন্ট আমাদের সবার জন্য। যে আমরা নর্মালি অনেক দূরে থাকলে বলি যে না আর 5 মিনিট লাগবে, এটা সবসময় আমরা ইউজ টু, কিন্তু আসলে এখন 5 মিনিট মানে লিটারালি 5 মিনিটই লাগে। তো
মানে এটা খুব একটা শান্তির একটা জিনিস। যখন তো এটা কি অ্যাড করতে করতে ও অভ্যাস না হয়ে না গেছে? না, আমি কোনো ব্র্যান্ড প্রমোট করতেছি না। ওর ব্র্যান্ডের কথা চলে আসছে না। চলে আসতেছে কি করব। সাফা, এই যে লয়াল ঈদটা ambassador। আলাদা কিনা, কারণ আমরা দেখি ইদানিং তারকাদের অনেক প্রস্তুতির মধ্যে একটা বড় প্রস্তুতি দেখি যে সারা রমজান জুড়ে তারা রান্না করতে থাকেন এবং সেই খাবারটা নিশ্চয়ই ঈদের দিনের জন্য এটা প্রস্তুতি। তো মানে আপনাদের প্রস্তুতিটা কি থাকে ঈদ উপলক্ষে? ঈদ উপলক্ষে প্রস্তুতি যেরকম থাকে, আমার কাছে ঈদ অ্যাকচুয়ালি স্পেশাল কিছু মনে হয় না, নর্মাল রেগুলার ডের মধ্যে মনে হয়। জাস্ট একদিন যেটা যে আমি এখনো সালামি পাই, আমি এখনো অনেক সালামি পাই, সো ওটা আমার জন্য একটা মজা যে সালামি ওদেরকে পেয়েছি। একটু ভাগ করে দিয়ে দিও যাওয়ার আগে। সালামি ভাগ করা যায় না। না, শেয়ার করা যায়, এটা তো শেয়ার করলেই সালামি বন্ধুত্ব share বাড়ে, করা এটাই তো যায়। শুনতেছি আমি শুধু share চারিদিকে। করবো সালামি, শেয়ার so আমি করলে এখন ভালোবাসা বাড়ে জাফা। ওকে শিখলাম আমি। চারজন আরো চাইলে আমরা 40,000 টাকা 10,000 টাকা 40,000 টাকা কেউ আমাকে কাম অন, ফেসবুকে এখন নিউজ কে নাকি 2 লাখ টাকা salary পাইছে। ও মাই গড, খুব লাকি হবে তাহলে। অবস্থা এরকম দাঁড়াইছে, আমি না, না। বুঝতে পারতেছি যে এটা অর্থনীতি দেখলে আগামী বছর এটার উপরে ভ্যাট নিশ্চয়ই আরো একদমই, করে 2 ফেলবে। লাখ টাকা যদি একটা মানুষ সালামি যাইবে, পায়। কিন্তু শুরু থেকে অর্থনীতি নিয়ে খুব অনেক বেশি কথা বলছেন। হ্যাঁ, কারণ ঈদের সঙ্গে একটা অর্থনীতির যোগ আছে এবং সবচেয়ে বড় বোনাস কথা পায় সবাই। এবং সেই ঈদে যে তোমাদের মতো যারা তরুণ তাদের যোগটা একটু পজিটিভ, আমার মতো যাদের চুল সাদা হয়ে গেছে তাদের নেগেটিভ, এই জন্য জানার আগ্রহটা বেশি। ঈদ অবশ্যই খুব মজার, অনেকের সাথে হয়তো বা অনেক বছর দেখা হয় না, ওই এক বছর একটা দিনই দেখা হয়, সো খুব ভালো লাগে। আচ্ছা, একটু আসি যে যেই যে যে যেই কাজগুলি করা হয় ঈদকে কেন্দ্র করে এবং ঈদের আশেপাশে মিলিয়ে, সেইগুলি আসলে শেষ পর্যন্ত ঈদে দেখার সুযোগ হয় কিনা, নিজেদের কাজ অন্যদের কাজ, এই মানে অবসরে কোনো সুযোগ হয় কিনা? সুব্রত, তোমাকে দিয়ে শুরু। আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আমি ঈদের আমি বেসিক্যালি ফ্রি হয়েছি ঈদের 2 দিন আগে থেকে। হ্যাঁ, তো আমি ঈদের 2 দিন আগে থেকে আজকে কিছুক্ষণ আগ পর্যন্ত আমি মুভি এবং আমি বই পড়েছি। আমি বেসিক্যালি আমাদের ড্রয়িং রুমে আমি যাই না, মানে আমি নিজের কাজে আমার নিজের কাজ আমি দেখলে আমি ইউটিউবে দেখি, কিন্তু আমি ওভাবে দেখি না। কিন্তু আমি ফ্রি টাইম পেলেই আমি মুভি এবং আমি বইয়ের উপরে চালাই দিই। টয়া, একই অবস্থা? না, আমার একই অবস্থা না। আমি ওই ঈদের সময় নিজের কাজগুলো প্রমোশনে ব্যস্ত থাকি ফেসবুক অ্যান্ড অলে, তো ওইসবই করি আর চেষ্টা করি দেখার। যেহেতু সন্ধ্যা টাইম বলছিলাম, সন্ধ্যা টাইমে ঘর থেকে বের হই, সো সন্ধ্যা টাইমে দেখা হয়নি, বাট ওই আমার একটা কাজ অনলাইনে আপলোড হয়েছে, একদম আগে অনলাইনে আপলোড হয়ে পরে চ্যানেলে আপলোড হয়েছে, তো এই জন্য ওইটা আগে দেখে ফেলা হয়েছে, ওভাবেই দেখা হয়েছে। আর দেখা হয় না আসলে, অনেস্টলি স্পিকিং, যে নিজের কাজগুলো ঈদের সময় দেখা হয় না। পরে হয়তো কোথাও যদি থাকে সেখান থেকে দেখে নেওয়া হয়, আর ডিরেক্টরের কাছ থেকে ডিভিডি নিয়ে দেখে নেওয়া হয়, দ্যাটস ইট। বাট এমনি একদম ঘটা করে টিভির সামনে বসে একদমই দেখা হয় না। মানে এটার একটা আলাদা মজা আছে না, যে যখন প্রোগ্রামটা ফার্স্ট অন এয়ারে যাচ্ছে। হ্যাঁ, বাট ওটার সময় কি আমার বাবা মা সবসময় আমার কাজগুলো দেখে, আমার খুব লজ্জা লাগে। আই ডোন্ট নো হোয়াই, মানে বাবা মার সাথে বাবা মার সাথে বসে নিজের কাজগুলো এই জন্য আমি খুব shy feel ইউটিউবে করি। দেখি সবসময় আমার নিজের কাজগুলো। মানে নিজের, তারা দেখুক, তাদেরকে বলে দেই যে এই টাইমে আছে, এখনো তারা আমাকে দেখছে। আর এটার জন্য আমার লজ্জা লাগছে যে আব্বু আম্মা আমাকে বাবা মা দেখতেছো নাকি? হ্যাঁ, দেখলে দেখো। আচ্ছা, জোফান, হ্যাঁ জি। এই যে আমরা ঈদের সময়টাতে বাড়তি একটা নজর থাকে, আমরা জানি যে এই সময়টাতে ইভেন অ্যাডভার্টাইজমেন্টও কিছু নতুন অ্যাডভার্টাইজমেন্ট টেলিভিশনে আসছে, যেটা ঈদেই আসলে বলা যায় যে ঈদ উপলক্ষেই নতুন করে ছাড়া হয়েছে। এবং একই সঙ্গে প্রোগ্রাম যদি দেখি তাহলে তো প্রায় 300টার উপর নাটক তৈরি হয়েছে, 100-র উপরে টেলিফিল্ম, যেটাকে বলে না, টেলিফিল্ম নাটকের সঙ্গে কি পার্থক্য আমি দেখে বুঝি না, তোমরা Time নাটকের সাথে duration. পার্থক্য আছে। হ্যাঁ, জাস্ট ডিউরেশন। আর অডিয়েন্সের একটা স্যাটিসফ্যাকশন থাকে যে টেলিফিল্মে না বিজ্ঞাপন কম থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অন্য কিছু আমি এখন তো আবার ওই যে স্পন্সররা ব্রেক ফ্রি করার চেষ্টা করছে অনেকগুলো, সো টেলিফিল্মগুলো ব্রেক ফ্রি হওয়ার চেষ্টা হয় আর কি বেশিরভাগ সময়। নাটকগুলোতে অনেক নাটকগুলো টিভি নরমালি চলতে থাকে, নরমালি চলতে থাকে, বাট টেলিফিল্মগুলো হচ্ছে নরমাল বলতে ওই যে break সহ। অনেক ব্রেক কিন্তু সহ। বিরতিহীনটাও কি বিরতিহীন নাকি? বিরতিহীন as in ওটা ওটা 1 হচ্ছে মিনিট ওই- 2 মিনিটের বিরতি ওই থাকে, ব্র্যান্ডটারই অ্যাড যাচ্ছে, যে যেটা স্পন্সর স্পন্সর হচ্ছে। তার শুধু হয়তো 2 মিনিটের অ্যাড থাকছে, বাট খুব বেশি যাচ্ছে না। সো ওটা গায়ে লাগে না। আমাদেরকে ইয়ে করে না আর কি। হ্যাঁ, অন্যদিকে ডিস্ট্রাক্ট করাটা এবং রিমোট কন্ট্রোল নিয়ে কারাকারিটার সময় কম পাওয়া নাটকে যায়। হচ্ছে যে আপনি ইউ নেভার নো, মানে একটা টিভিসি শুরু হলো, 10 মিনিট টিভিসি চলছে,
সাথে সাথে অন্য একটা চ্যানেলে অন্য নাটক দেখা শুরু করে দিচ্ছে। সো নাটক হলে রিস্ক এই জায়গাতে, টেলিফিল্ম হলে রিস্কটা একটু কম থাকে যখন যদি স্পন্সর ভালো থাকে। আচ্ছা, যখন এমনিতে যেহেতু কাজে ব্যস্ত থাকা হয়, ফলে যে আড্ডাগুলি হয় সেখানে একই রকম এই কাজের মানুষগুলির মধ্যেই নিশ্চয়ই আড্ডা হয়, ঈদ ছাড়া সময়ের কথা বলছি। কিন্তু ঈদের সময় কি এটা একটা ভিন্নতা তৈরি করে যে না, এই যাদেরকে যেই ধরনের মানুষ, যারা একই ফিল্ডের মানুষগুলিকে সবসময় দেখছি, তার বাইরের মানুষগুলি আলাদা কোনো অনুভূতি দেয় কিনা? মানে ওদের সাথে যদি আলাদাভাবে হ্যাং আউট করা হয় তখন ফিলিংটা কি নাকি? না, আমি বলছি যে কাজের মধ্যে তো সবসময় হয়তো টয়ার সঙ্গে দেখা হবে, না হয় বাইরেও দেখা হয়, শুভ্রর সঙ্গে দেখা হবে, কিন্তু ঈদটা নিশ্চয়ই এদের থেকে একটা ব্রেক দেয়, যেখানে যারা কালকে সকালবেলা যার শুটিং নাই সেরকম একটা বন্ধুর সঙ্গে দেখা হবে। কালকে তোমার সাথে দেখা হবে। বাট এরকম কিন্তু হয় না, বিকজ আমাদের এই গ্রুপটা আমরা এত বেশি ক্লোজ, তো দেখা যায় শুটিং ছাড়া আমাদের অনেক দেখা হয়। এটা সত্যি কথা। অ্যালেন আমাদের শুভ্র অ্যালেন শুভ্র একটু আলাদা থাকে, ও মানে ও সবসময় বিজি ডিচ থাকে করে। না, ও অ্যাকচুয়ালি অনেক বিজি থাকে, সো কিছু করার থাকে না না। না, বেসিক্যালি আমি আর কি নিজেকে এত সময় দিই যে ও বড় কি বয়সে বড়, তো এটা বলতে নিজেকে সময় দেওয়া তার একটা না, এটাও নতুন ইন্টারেস্টিং important। টপিকের না, আমি মধ্যে আমরা আসলাম। নিজেকে সময় দেওয়া, নিজেকে কোয়ালিটি টাইম দেওয়া, এই জিনিসটা আসলে কি? মানে আমি আপনাকে যেটা বললাম যে একটু ফ্রি টাইম, মানে ঈদের এই যে 2 দিন আগে আমি অ্যাটলিস্ট আমি জানতেছি যে আমি 2 দিন আগে থেকে আমি একদম অ্যাটলিস্ট 1 সপ্তাহ একটা ব্রেক। হ্যাঁ, মানে আমি এখন আমি আমার মতো আমার নিজেকে, মানে আমার নিজের স্কেজুল, আমার নিজের স্কেজুল আমি করবো, আমি বই পড়বো, আমি মুভি দেখবো, আমি এখানে যাবো ওখানে যাবো। হ্যাঁ, মানে আমি চাইলে ফোনই অফ করতে পারি, কিন্তু এইটা কিন্তু আমি একটা ঈদের পরে একটা ব্রেকের পর থেকে এটা আমি করতে পারি। তো এটা খুবই খুবই আমার কাছেও আনন্দদায়ক অভিজ্ঞতা। এটা লজিক্যাল, সম্ভব না, জিনিসটা না সে খুবই- যেটা বললো যে চাইলে ফোনটা অফ করতে পারবো। ফোন অফ করার স্বাধীনতা মানে আলটিমেট ফ্রিডম। টোটালি পিস, মানে ওইটাই, একটা হ্যাঁ। ফোন থাকা সিরিয়াসলি একটা মাথা ব্যথা। এটা পর এ ফোন দিবে, ও ফোন দিবে, কি বললো না বললো, উফ, দরকার নাই। তুইও বলে রে। যখন ফোন বন্ধ করার যে খুব মজার এই এক্সপিরিয়েন্স কি বলা যাবে? কারণ আমার ফোন আছে বন্ধ- এক্সপেরিয়েন্স, তো আমার আছে ফোন ফোন বন্ধ করলে তো আবার পরে যখন অন করার পর অনেক ঝাড়ি শুনতে হয়, তো বিভিন্ন মানুষের কাছে এর জন্য আমি বললাম যে এই সময়টা তুমি ফোনটা অফ করতে পারো চাইলে। আসলে শুভ্র পারে। আচ্ছা, হয়। না, এই ওরকম হয় কি টপিকের আসলে? কথা বলছি, আই রিয়েলি ডোন্ট নো, বাট তাহলে কিন্তু জাহিদ ভাই যদি তুমি আজকে ফোন অফ করতো তাহলে কিন্তু জাহিদ ভাই টেনশনে পড়ে যেত। না, আমি জানি না তোমরা কোন অ্যাঙ্গেলে বলছো যে উফ, বাট আমার ফোন অফ করাটা হয় যে অনেক আজেরা ফোন আসে, জাস্ট আপু আপনার সাথে একটু কথা বলতে চাই, আমি আপনাকে চিনি পর্যন্ত না, ঠিক আছে আপনি ফোন দিয়েছেন আমি খুব খুশি হয়েছি, বাট আমি আপনার সাথে কি কথা বলবো, ঠিক আছে ভাই ভালো থাকবেন, তারপর তারা ফোন রাখতে চায় না, তখন ইটস লাইক আমি কিভাবে ফোনটা কাট করব, আমি ওয়েটা খুঁজে পাই না। কাটটা করে আমি এই ক্ষেত্রে যা করি নাম্বারটা save করে। ডোন্ট রিসিভ হিসেবে সেভ করে রেখে দিই। সাফা মানুষকে অত সহজে হার্ট করতে পারে না। হার্ট করতে পারে না। না হার্ট করে না, না, hurt ওটা করা ধরেন না, উচিত না, আমি একজন বিজি তোমাকে আছি and হয়তো all। অনেক দিন চিন্তা করে কিংবা অনেক কষ্টে তোমার নাম্বারটা পেয়ে তোমাকে ফোন করে, সো তাদেরকে অ্যাকচুয়ালি হার্ট করা উচিত না। এক্স্যাক্টলি, হ্যাঁ। মানে এইটা এক ধরনের বিড়ম্বনা, যেটা সহ্য করাটা প্রায় তারকাদের প্রত্যেকেই এটা একরকম রক্ত করে নেয় যে হ্যাঁ এটা আর আমার। এখন মানে নাম্বার এত ইজি টু গেট হয়ে গেছে, আর অন্য কিভাবে মানে খুব তাড়াতাড়ি স্প্রেড করে, খুব তাড়াতাড়ি। হতে পারে আমার নাম্বারটাও দেখি আপনার নাম্বার অনেক- 0719755 ওইটাই। এবং এটা যেটা হয় যে আমার অপরিচিত লোক বা পরিচিত লোকরা জানি না, কিন্তু যারা পায় তারা সবাই কি কি জানি বিক্রি করতে চায় আমার। তারা কেউ আমাকে চেনে না, কথা বলতে চায় না, কিন্তু আমার কাছে এইটা ওইটা নানান কিছু বিক্রি করতে চায় আর কি। আমাদের যেমন কাজের জন্য নাম্বারটা স্প্রেড করতেই হয়, বিকজ এটা তো লাগে। হ্যাঁ, এক একজন মানে আমরা চায় তো নাম্বারটা। ট্রাস্ট করে নাম্বারটা দিই, বাট ওখান থেকে যদি ছড়াবেই খুব এটা। বাজেভাবে ছড়িয়ে যায় তখন আলটিমেটলি কি হয়, নাম্বারটা চেঞ্জ করতে Change হয়, একটা করতে হয়, প্রেসার সিমটা বদল হয়ে সবাইকে একটা আবার নতুন সবাইকে নতুন নতুন নাম্বার এরকম দেওয়া, আমার এটার যে প্রেসার আর কিছু আমার নাই। একদমই এরকম ফোন আসে না, আমি খুবই হতাশ আমি। হ্যাঁ, তোমার ফোন ঠিক আছে, করে- আমরা তোমাকে রাস্তায় দর্শকদেরকে বেরোলে জানিয়ে বলো দিচ্ছি তো শুভ্রকে শুভ্র। যেন এরকম কিছু ফোন And আমার নাম্বারটা আর আছে। এই শুভ্র নাম্বারটা হচ্ছে 016। জি, 0716 আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, কারণ অনেক সময় এই নাম্বারগুলি মনে থাকে না, ভুল হতে পারে, পরে দেখা গেল যে Please, শুভ্রর ওর জায়গায় নাম্বারটা আবার অন্য কারো কাছে চলে গেল। ডোন্ট ওয়ারি, এন্ড শুভ্র আজকে তোমার নাম্বারটা আমি স্ট্যাটাস দিচ্ছি। আমরা তোমাদের সঙ্গে থাকবো, আমরা একটা ছোট্ট বিরতির পর, একদম ছোট্ট একটা বিরতির পর চলে আসবো। Sponsor break। আজকের বাংলাদেশের নিচে একটা বিরতি, সঙ্গে থাকবো।
পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। শুভ্র, একটু কাজের কথায় আসি। এই ঈদে কি কাজ করা হয়েছে? ঈদে আমি খুবই জনপ্রিয় একটি নাটক সাগর জাহানের সেকেন্দার বক্স, এই নাটক অভিনয় করেছি এবং বিটিভিতে প্রচারিত হবে নিপাপুর ছুটির নিমন্ত্রণে। এই দুটি নাটক আমার ঈদে আসছে এবং একটি নাটক 6 পর্বে, একটি টেলিফিল্ম। কাজগুলি যখন করা হয়, এই প্রশ্নটা আমি গত কয়েকদিন যাবৎ কলের গানের মতো করতেছি যে ঈদের জন্য যখন জানা যায় যে একটা নাটক বা টেলিফিল্মের প্রস্তুতি হচ্ছে ঈদের জন্য, সেটার জন্য বাড়তি কোনো নজর দেয়া হয় কিনা এটার কন্টেন্টের দিকে অথবা এটা তৈরির ক্ষেত্রে? তৈরির ক্ষেত্রে যদি জিজ্ঞাসা করেন, নির্মাতারা অবশ্যই ঈদের জন্য তৈরির ক্ষেত্রে তারা বাড়তি নজর দেয়। কারণ হয়েছে যে ঈদে যেমন আমি এখানে এসেছি, আমি ঈদের আগে কখনো আসিনি, তো ঈদে আমি এসেছি এজন্যই যে যেহেতু আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন আমি এই নাটকগুলোর কথা বলবো, এই জন্য নির্মাতারা এই কাজগুলোর কথা বেশি করে নজর দেয় এবং নির্মাতারাও এরকম আসে এইসব অনুষ্ঠানে। এবং ঈদে আসলে মানুষ একটু ফ্রি থাকে এবং বাসায় বসে পরিবার সহ এই নাটকগুলো দেখে এবং এর জন্য এই কাজগুলো মানে নির্মাতারাও হয়তো তাদের সবচেয়ে ভালো কাজটাই ঈদেই মানুষের কাছে নিতে চায়। হ্যাঁ, এবং মানুষের কাছাকাছি যেতে চায় এবং ভালো স্ক্রিপ্টটা মানুষের কাছাকাছি দিতে চায়। মানুষ আমরা অভিনয়ের আশেপাশে, মানে আপনাকে আমি যেরকম দেখছি এরকমই তো আমি রাস্তায় মানুষজন দেখি, এরকমই তারা স্ক্রিপ্ট ঈদে মানুষের কাছাকাছি পৌঁছাতে চায়। এটাই আসলে মানে ঈদে মূলত আমরা অভিনয় যারা করি তারা ঈদের সময় একটু বেশি নজর দেই কাজের প্রতি। কারণ হচ্ছে ঈদে মানুষজন একটু বেশি ফ্রি থাকে এবং বেশি কাজগুলো পরিবার সহ দেখে। এর একটা পয়েন্ট এখানে, আমার পয়েন্টটা হচ্ছে যে ঈদে যখন মানুষ কাজগুলো দেখে, সবাইকে একে তো আমাদেরকে ভালো করে বুঝতে পারে, তখন খুব মানে একদম খুঁটায় খুঁটায় দেখে। যদি সোজা বাংলায় বলা হয় যে কে কেমন কাজ করে, কার অ্যাক্টিং অ্যাবিলিটি কেমন, কোন নির্মাতার কাজ কেমন, এগুলো খুব জাজ করে এই সময়টাতে। সেক্ষেত্রে তোমরা যারা অভিনয় করো, কাজ নেয়ার ক্ষেত্রেও এটা একটা বাড়তি আগ্রহ থাকে কিনা যে আমার ঈদে দুটো নাটক যাবে কিনা, বা ঈদের জন্য যে নাটকগুলি হচ্ছে সেইখানে আমি কাজ করছি কিনা? এখানে আমাদের অবশ্যই সবার টার্গেটই থাকে ঈদে যার যত বেশি কাজের চেয়ে কোয়ালিটিফুল কাজ যাতে বেশি থাকে। এক্স্যাক্টলি, মানে এটা আমাদের সবসময় টার্গেট এটাই থাকে যে এরকম কিছু না যে এমন আমার না যে 30টা 30টা নাটক গিয়েছে যে আমার 15টা যেতে হবে, না নাম্বার না, কিন্তু আমাদের quality কোয়ালিটিটা আমার আমরা এরকম খুব একটা আমরা কাজ চেষ্টা চাচ্ছি। করি যে ওইসব নির্মাতার কাজ করতে, ওইসব প্রোডিউসারের সাথে কাজ করতে যারা কিনা কোয়ালিটিফুল নাটক বানানোর অ্যাটেনশনের মধ্যে থাকে, কিংবা যাদের টার্গেট হচ্ছে যে একটা ভালো নাটক বানানো এবং দর্শককে ভালো কিছু উপহার দেওয়া। সো আমরাও ট্রাই করি ওইরকম স্ক্রিপ্টগুলোতে ঝাঁপিয়ে পড়তে। না ঈদের সময় আমরা ওই আমাদের ক্যারেক্টারগুলোতে যদি অন্য টাইমে আমরা 90% দেই, আমরা ঈদের সময় চেষ্টা করি 110% হিসেবে কাজ করতে, অনেক বেশি অ্যাটেনশন দিই। কারণ এই সময়টা টার্গেটই থাকে অডিয়েন্স, মানে যদি নর্মাল টাইমে 20 জন অডিয়েন্স থাকে, ঈদের সময় সেটা 200 জন অডিয়েন্স হয়ে যায়। ওই টাইমটা আমরা কেউ হাতছাড়া করতে চাই না, দ্যাটস ওয়াই কোনো বেশি মানুষের কাছে পৌঁছানো। জোভান, এই যে বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য এক্সট্রা এফোর্ট, এইটা অভিনেতা হিসেবে আপনার দেখা হচ্ছে একরকম, আর একটা হচ্ছে যে প্রস্তুতির দিক থেকে, অর্থাৎ যারা নির্মাণ করছে, যারা প্রোডিউসার, তাদের দিক থেকে বাড়তি কোনো আগ্রহ আপনারা টের পান? প্রোডিউসারদের সাথে মানে আমরা নর্মালি ডিল করি না, ডিরেক্টররাই ডিল করে। বাট ডিরেক্টররা এই টাইমটায়, এই যে ও যেটা বললো, টয় যেটা বললো যে এই টাইম আর্টিস্টরা একটু সিরিয়াসলি কাজগুলো করে, মানে নর্মাল টাইমেও করি আমরা সিরিয়াসলি, বাট ব্যাপার হচ্ছে এটাতে মানে আমরা এইটা একটু বেশি দিই, এফোর্টটা একটু বেশি দিই। 100 নর্মালি দিলে 110% দিই। সো ডিরেক্টররাও কিন্তু সেম জিনিসটাই করে। এবং আমরা যেমন আর্টিস্টরা অনেকজন 10 জন আর্টিস্ট হই বা 5 জন আর্টিস্ট হই, আমরা মাঝখানে 1 ঘন্টা হলেও ব্রেক পাই, কিন্তু ডিরেক্টররা কিন্তু এই ব্রেকটা পায় না, বা ডিওপিরা এই ব্রেকটা পায় না। সো ওরা টানা কাজগুলো করে, টানা সিনগুলো নামাইতে থাকে। তো ওরা এফোর্ট কিন্তু অনেক বেশি দেয়, এমন না যে আমরাই শুধু এফোর্ট দিই, তো সবাই এফোর্টটা দেয়। আর প্রডিউসারদের সাথে আমরা ডিল করি না যদিও, সো এগুলো আমি মানে এটা নিয়ে বলতে চাচ্ছি না কিছু। কিন্তু তারপরেও নিশ্চয়ই যে একটা সাধারণ সময়ের নাটকের জন্য যেই ধরনের বাজেট থাকে, ঈদের সময় একটু হাত খোলা থাকে। ঈদের সময় সবকিছু একটা স্পেশাল থাকে আসলে। কিন্তু ঈদ তো প্রথমে বললেন যে একদম সাধারণ।
স্পেশাল হয়ে এটা গেল তো কি কাজের দিক থেকে ও বলছি। এতক্ষণে সবার কথা শুনেও বলছে যে না এখন এটা স্পেশাল হয়ে গেছে। না না না, আমি কাজের দিক থেকে বলছি, বাট নরমাল রেগুলারলি আমার জন্য এটা নরমাল লাগে যে আচ্ছা, special দিন হিসেবে কিছু- সাধারণ কিন্তু কাজ হিসেবে অসাধারণ। জি অবশ্যই। আচ্ছা, অসাধারণ কাজগুলি কি হয়েছে এইবার ঈদে? অসাধারণ কাজগুলো আমি এখন পর্যন্ত টিভিতে দেখা হয়নি, সো যখন দেখবো তখন বলতে পারবো যে কোনটা 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 অসাধারণ হয়েছে। কিন্তু কাজ করার সময় কিন্তু এক ধরনের ফিলিং পাওয়া যায়, যেমন এখন আমার কাজ মনে হচ্ছে আমরা যে খুব যখন ভালো করি, আলোচনা হচ্ছে। আমরা যখন কাজ করতে থাকি তখন জিনিসটা একরকম থাকে, টিভিতে দেখার পর জিনিসটা কিন্তু একটু ডিফারেন্ট লাগে। আচ্ছা। এটা আমি জানি না বাকিদের কাছে কি লাগে, হ্যাঁ but আমার কাছে মনে হয় হচ্ছে তোমাকে টিভিতে দেখছি তো এখন কেমন না, different না, লাগছে। তখন টিভিতে দেখা যায় যে আমরা জিনিসটা যেভাবে সাজাচ্ছি, ডিরেক্টর উনি অন্যরকম চিন্তা করে উনি অন্যরকম করে সাজাচ্ছে, তো আমাদের সাথে অনেক সময় মিলে না জিনিসটা, আমার কাছে মনে হয়। এই যে তরুণদেরকে অনেক দেখা যাচ্ছে এখন বিজ্ঞাপনে, তরুণরাই মূলত বলা যায় যে মূল স্লোগান হিসেবে আসছে এবং সবকিছুতেই, কিন্তু স্ক্রিনে যেই তরুণদেরকে দেখা যাচ্ছে আর তোমাদের আশেপাশে যেই তরুণ বা তোমরা নিজেরাই স্ক্রিনে খুব বেশি রিপ্রেজেন্ট করতে পারছে কিনা, সেখানে কোনো ধরনের পার্থক্য আছে কিনা, এই বিষয়ে চারজনের আলাদা মতামত নেব একটা ছোট্ট বিরতির পর। আজকে বাংলাদেশে যাচ্ছে আরো একটু নিয়ে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। শুভ্র, আবার আমি আমি নিজে একটু সিরিয়াস টাইপের মানুষ, তো এই জন্য এই মানে ঈদের মধ্যে একটা সিরিয়াস বিষয়ই আনতে চাই, সেটা হচ্ছে যে এই সময়ে মানে তোমরা যেই মানুষগুলি, সেই মানুষগুলি আমাদের পর্দায় আসছে কিনা। প্রশ্নটা এরকম ছিল যে আমরা নিজেদেরকে যেভাবে উপস্থাপন করছি, আজকের ইয়াং জেনারেশন সেরকম ভাবে আমাদেরকে ফলো করছে কিনা, অথবা কিরকম তারা, তাই তো? হ্যাঁ, অথবা ইয়াং জেনারেশন যেমন সেরকমই টেলিভিশনে আসছে কিনা, নাকি আসলে এটার মধ্যে মানে- পর্দার ইয়াং জেনারেশন এবং পথের ইয়াং জেনারেশন দুটার মধ্যে পার্থক্য দেখতে পাবো। আসলে আমরা নিজেদেরকে যেভাবে উপস্থাপন করছি সেভাবে আমরা আমাদের ব্যক্তিগত জীবনেও আমরা সেভাবে চলাফেরা করি। আর মূলত নিজেদেরকে যেভাবে উপস্থাপন করছি, ব্যক্তিগত জীবনে সেভাবে চলাফেরা না করলে মানে সেটা তো আমার নিজের কাছে আমার মনে হয় যে এটা তাহলে উপস্থাপন করারও কোনো মানে নেই। হ্যাঁ, কারণ আমি আমাকে যেভাবে উপস্থাপন করছি সেটা হয়তো 10টা ছেলে অথবা 10টা মেয়ে দেখছে আমাকে, এবং তারা, আমি চাই যে আমাকে দেখে কিছু না কিছু তারা শিখুক। একটা ছোট একটা উদাহরণ দিই আপনাকে, যে আমি গত কয়েক বছর আগে, মানে 1 বছর না 1.5 বছর আগে আমি একটা নাটক করেছি। নাটকটা রেদন রনির পরিচালনায় ছিল, ইউটার্ন নামে একটা নাটক। সেই নাটকে আমি একটা ড্রাগ অ্যাডিক্টের একটা ক্যারেক্টার করেছিলাম, এবং উত্তরা একটা ইউনিভার্সিটি আছে IUBAT, ওইটার সামনে আমি একদিন শুটিং করছি। তো একটা ছেলে এসে আমাকে জিজ্ঞেস করছে, ভাইয়া আপনি কেন ড্রাগ অ্যাডিক্ট? এবং আমি খুব অবাক হয়েছি যে আমি ড্রাগ অ্যাডিক্ট মানে, যে আপনি তো এরকম একটা ক্যারেক্টার করেছেন, এবং কেন? এবং আমি ওর ছেলেটার চোখের দিকে তাকায়, আমি অ্যাটলিস্ট 4-5 সেকেন্ড তাকাইছিলাম, যে ও বুঝতেই পারে নাই যে আমি আসলে ও ক্যারেক্টার প্লে করেছি। এবং সে আমি বলছি যে ভাইয়া ওটা একটা নাটক ছিল, এবং আমরা আসলে ব্যক্তিগত জীবনে এরকম না। এবং আমি একটু অবাকও হয়েছে, আবার খুব ভালো লেগেছে যে অ্যাটলিস্ট তারা দেখছে আমাদেরকে এবং কিছু না কিছু শিখছে। মানে যে ক্যারেক্টারটা করা হচ্ছে সেটা, হ্যাঁ, পুরোপুরি এবং ওই করা নাটকটা থেকে একটা মেসেজ তো অবশ্যই দেওয়া হয়েছিল, এবং ওই মেসেজ তারা পেয়েছে, এবং সেই জন্যই সেই ছেলেটা এসে আমাকে একদম সামনাসামনি পেয়েছে এবং জিজ্ঞাসাও করেছে। টয়া, তোমার কাছে আবার চলে যেতে চাই যে বাস্তবের তরুণরা পুরোপুরিভাবে পর্দায় আসছে কিনা, একই রকম এটা অনুভূতি? খুবই কন্ট্রোভার্সিয়াল একটা টপিক আমার কাছে। কেন কন্ট্রোভার্সি? এটা কন্ট্রোভার্সিয়াল এই কারণে যে বাস্তবে যা হয় তা আমরা হয়তো সমাজের কারণে, যেহেতু আমাদেরকে দেখে অনেকে শিখে, আমরা সবটুকু 100% একদম টু দি পয়েন্ট আমরা প্রেজেন্ট করতে পারি না স্ক্রিনে। এরকম অনেক ঘটনাই ঘটে। সেরকম একটা করার চেষ্টা করেছিল আমাদেরই ফ্রেন্ড সার্কেলের একটা গ্রুপ, জাস্ট একটা সোশ্যাল মেসেজ দেওয়ার জন্য। ওটার জন্য ঠিক ওই ধরনের একটা প্যাটার্নের মধ্যে ঢুকে একটা রিয়েলিস্টিক নাটক বানানোর চেষ্টা করেছিল, যেটা নিয়ে ঈদের আগের 2 দিন তুমুল তাদেরকে নিয়ে কথাবার্তা। তারা শুধু ক্যারেক্টারটা প্লে করেছিল ওই নাটকটাতে, কিন্তু আলটিমেটলি ওদেরকেই গালি দিয়েছে। যারা কিনা ওদের ফ্যান ছিল, ফলোয়ার ছিল, ওরাই ওদেরকে গালি দিয়েছে যে
কেন এই ধরনের ক্যারেক্টারের মানে ওরা কাজ করছে, কেন এগুলা দেখানো হচ্ছে, ফ্যামিলি নিয়ে এটা বসে দেখা যাবে না, এ ধরনের অনেক প্রশ্ন ডিরেক্টরকে যারা অ্যাক্টিং করেছে তাদের সম্মুখীন হতে হয়েছে জাস্ট প্রোমোটা দেখে। ইভেন আমারও অনেকগুলো কাজ নিয়ে এরকম, আমার রিসেন্টলি আমার ঈদে একটা কাজ ছিল সাম্রাজ্য নামে একটি কাজ, যেটা জিটিভিতে অন এয়ার হয়েছিল। ওখানেও একটা রিয়েলিস্টিক ঘটনা টাইপ, না রিয়েলিস্টিক না, খুবই মানে একটা যদি আমি কিলার হই এন্ড আমি যদি স্কট সেজে একটা কাউকে মারতে চাই, খুন করতে চাই, সো আমাকে তো ওই রকমই অ্যাক্টিং করতে হবে, রাইট? সো এটা আমি কেন করেছি, মানে দর্শকরা সব খুব ভালোই চায়, শুধু আপনাদের কাছে একদম সবকিছু একদম মানে দুধে দেওয়া তুলসী পাতা ভাবে চায়। আর সব ভিলেনরা থাকবে বাস্তবে, পর্দায় থাকবে শুধুমাত্র একদম পিওরিটি, সত্য, একদম সাধু। ফলে সেটা এক ধরনের বাধা হিসেবেই দেখছেন যে দর্শকের জন্যই যেহেতু কাজটা করা, ফলে তাদের দিক থেকে তাদের এই রিঅ্যাকশন হলে আমরা কিভাবে রিয়েলিস্টিক হব? তারা যদি এরকমই করে তাহলে আসলে যদি বাস্তবে যেগুলো ঘটছে ওগুলা যদি আমরা অন স্ক্রিন আনি, ডেফিনেটলি আমাদেরকে ব্যান করে দিবে ওভাবে। এবং আমি বলতে চাচ্ছি যে তারাই কিন্তু আবার বলে যে ভাই একই চেহারা, একই রোল, ঘুরে ফিরে ইউনিভার্সিটি স্টুডেন্ট গোয়িং ছেলে পেলেই মানে ওই রোলই করছি, মানে ওরাই কিন্তু বলে যে নতুন কিছু কেন দেখতে পারি না, নতুন কেন ক্যারেক্টার আমরা পাই না। আমরা যখন করতে যাই তখন আবার ওরা নিতে পারে না। ফর এক্সাম্পল আমি একটা বাবুর্চি রোল করছিলাম, তো অনেকে খুব বাজে, হ্যাঁ একসাথে করছিলাম। আমি একটা কাজের মেয়ের রোল করেছি, ও একটা বাবুর্চি রোল করেছে, আমাদের ওখানে উই লাভড আওয়ার ক্যারেক্টার, আমরা অনেক ভালোবাসতাম ক্যারেক্টার, কিন্তু হ্যাঁ এই টাইপের কেন করব, মানে অনেকে নিতে পারতো না। তো এই আর, কিন্তু তারাই কিন্তু আবার অনেকে আছে যে চায় যে নতুন কিছু করি। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে যেমন সাফা একটা নাটকে রাবু ভাইয়ের বউ, ওই নাটকে একটা ডিফারেন্ট ক্যারেক্টার করেছে, যে সাফাকে আমরা নরমালি যেভাবে দেখি না, এবং সাফা একদম বাবলি একটা গার্ল, সবসময় বাস্তবেও খুব বাবলি একটা গার্ল। এইটাও খুব পছন্দ করে যে একজন অভিনেতা এবং অভিনেত্রীকে একটু ডিফারেন্ট ক্যারেক্টারে দেখতে, কারণ মনোটোনাস হয়ে যাওয়াটা না আসলে খুব মানে আপনার নিজের কাছে খুব দেখতে পছন্দ করে, বাট মেজরিটি আবার ওটা নিতে পারে না। মানে যখন কমপ্লেক্সিটি গুলি আসে ক্যারেক্টারের মধ্যে, সেই জিনিসগুলো একটু ডিফারেন্ট কিছু চলে আসে, একটু রিয়েলিস্টিক কিছু চলে আসে, তখন আবার আই ডোন্ট নো সামহাউ আমাদের কি গালিটা শুনতে হয়। আর এখন তো সোশ্যাল মিডিয়া গুলো এত বেশি। তোমার এক্সপেরিয়েন্সটা এই ক্ষেত্রে আমরা জানতে চাই যে কি ধরনের মানে আমার এক্সপিরিয়েন্সটা হচ্ছে এদিক থেকে যে আমাকে নর্মালি এখন পর্যন্ত এক টাইপের ক্যারেক্টার দেখানো গিয়েছে, বাট নর্মালি যে ও যেটা বললো রাবু ভাইয়ের বলতে আমাকে একটু ডিফারেন্ট ক্যারেক্টারে দেখা গেছে, সো ওটাতে আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি। বাট অ্যাট দ্য সেম টাইম আমাকে কিন্তু এরকম মেসেজ এসেছে যে না আপু আপনাকে ভালো লাগেনি, হয়তো ওই যে গ্ল্যামার গার্লটা দেখতে হয়তো বা পছন্দ করে। সো আবার এদিক থেকে আবার অনেক পজিটিভও আসছে যে না আপনাকে অনেক ভালো লেগেছে, সো পজিটিভ নেগেটিভ দুইটাই মিক্সড করা। বাট সামহাও দেখা যায় আমাদেরকে যারা একবার ফার্স্ট বার যেভাবে দেখে অভ্যস্ত হয়ে যায়, ওরা পরের বার ওইভাবেই দেখতে চায়। আমি জানি না, আমার কাছে এটা মনে হয়। মানে দর্শকের দিক থেকে একটা টাইপের মধ্যেই পছন্দ করে, জি, ওনারা ফার্স্ট যেভাবে দেখে পছন্দ করে ফেলেন, যেটা ওনাদের মনে গেঁথে যায়, ওনারা পরের বার চিন্তা করেন যে এইভাবেই মনে হয় হবে। মানে ওই টাইপ থেকে যখন একটু বের হতে পারে তখনই অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সিয়াল। কিন্তু আমার নিজের কাছে কেন যেন মনে হয় যে আমি এরকম ক্যারেক্টার করতে চাই যে দর্শক যেন আমাকে নাই চিনতে নাই পারুক যে এটা আমি করেছি। হ্যাঁ, যে আমি চাই যে আমি কালকে দারুণ ক্যারেক্টার করে, এটা তো আমাদের পার্সোনাল, এবং আমি ইচ্ছা যে নিজেদেরকে ভাঙা, এটাই করা উচিত আসলে। আমার যেটা মনে হয় যে এটা তো আমাদের সবারই পার্সোনাল ইচ্ছে এটাই যে আমরা নিজেদেরকে ভেঙে চুরে যত রকম কাজ করা যায় করব, বাট আলটিমেটলি সামহাউ আমাদেরকে প্যাটার্নের মধ্যে ফেলে দেওয়া হয়, তুমি টমবয় তো তোমাকে টমবয় টাইপের ক্যারেক্টারই করতে হবে, তুমি গ্ল্যামার গার্ল তো গ্ল্যামার গার্লই করতে হবে। ইভেন আমাদের কাছে প্রপোজাল গুলো ওইরকমই আসে, এক্স্যাক্টলি আমাদের কাছে নাটকের প্রপোজাল গুলো ওইরকমই আসে, আমি টম গার্ল তো আমাকে ওইরকম মারপিট, ওরকম একটা স্ক্রিপ্ট থাকবে যে ধরা বাঁধা। তখন আমরা দেখি এটা তো এর আগে করলাম, এই ক্যারেক্টারটা আমি করতে চাই, আমি ডিফারেন্ট ক্যারেক্টার করতে চাই, তো তারা আমাদেরকে ডিফারেন্ট ক্যারেক্টার চিন্তাই করতে পারে না। মানে ছাঁচের মধ্যে চলে আসছে পুরোপুরি আপনাদের এক্সপিরিয়েন্স, তাই বলছে। এখানে একটা জিনিস মানে প্রথমে যে প্রশ্নটা ছিল সেইটাতে আবার একটু ঘুরে যেতে চাই যে মানে আমাদের যারা এখন তরুণ তাদের যে মূল বলা যায় যে আমি বলতে চাই যে তাদের সমস্যাগুলি, তাদের ক্রাইসিসগুলি, এগুলি আমরা স্ক্রিনে আনতে পারছি কিনা। আই টোল্ড ইউ আমরা আনতে পারছি না। আমরা যখনই আনছি ক্রাইসিস গুলো নিয়ে, আমরা যখনই ক্যারেক্টার প্লে করছি, হয় সেটা আমি হয়ে যাচ্ছি, ওই ক্রাইসিসটা আমার হয়ে যাচ্ছে, আদারওয়াইজ এটা কেন এটা করা হচ্ছে, এটা কেন দেখানো হচ্ছে,
কাম অন, এটা কি ফ্যামিলি নিয়ে দেখা যাবে? এটা আমি এই আমার questionটা বোনকে নিয়ে সবার কেন আগে দেখবো? আসে। এটা আমি আমার বোনকে কিংবা ভাইয়ের সাথে বসে কিভাবে দেখবো? এই ধরনের কোয়েশ্চেন গুলো চলে আসছে, বাট একদম মানে এই যে ক্রাইসিস গুলো আমরা ক্রাইসিস খুঁজতেই গুলো পারছি না। এক্সিস্ট করে, কিন্তু সেটা আমরা একসঙ্গে শেয়ার করতে পারি না। তার মানে এখান থেকে একটা ডিনায়াল সিনড্রোম আছে, যেটা আপনাদের প্রত্যেকের বক্তব্য যদি একসঙ্গে নেই তাহলে বলা যায় যে এটা একটা সোশ্যাল ডিনায়াল। তারা আসলে এই জিনিসটাকে স্বীকার করতে চাচ্ছে না, যে ক্রাইসিস গুলির, যার কারণেই কিন্তু এটা একসঙ্গে দেখাটা তো একটা বলা যায় খোরা যুক্তি। অবশ্যই একসঙ্গে দেখতে চায় না, তার কারণ হচ্ছে যে ওই জিনিসগুলি তারা কথা বলতে accept চায় করতে না, করতে পারে কথা না। বলতে চায় না ওই বিষয়ে, কোনো একটা ঝামেলা বিষয়ে কেউই কথা বলতে চায় না। কিন্তু এটা ঝামেলা কিন্তু ফ্যাক্ট, এগুলো আমরা তুলে ধরতে চাই, কিন্তু আমরা এগুলো খুবই তুলে ধরতে হ্যাঁ, চাই, আমাদের আমরা তো- চাই রিয়েলিস্টিক কাজ করতে, আমরা চাই যে এগুলোর মধ্যে ক্যারেক্টার আছে, এগুলোতে প্লে করা যায়, হ্যাঁ এক্স্যাক্টলি। এগুলো দিয়ে কাজ করা যায়, বাট সামহাউ এইসব বাইন্ডিংস এর কারণে কেউ রিস্ক নিতে চায় না। এখন ইদানিং রিস্ক নেওয়া শুরু হয়ে গেছে, মানে আমরা তো এই ঈদেই অনেকগুলো এরকম কাজ করেছি। এই জায়গাটা একটু আসতে চাইবো যে রিস্ক নিতে চায় না, অর্থাৎ কারা রিস্ক নিতে চায় না, কোনখান থেকে আসলে ব্রেক করা দরকার। আমরা একটা বিরতির পর কোথায় ভাঙতে হবে সেই জায়গাটা নিয়ে একটু আপনাদের মতামত জানতে চাই। ডেফিনেটলি আজকের বাংলাদেশে যাচ্ছি আরো একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। শুধু এই যে আমরা এর আগে যেটা শুনছিলাম আপনাদের কাছে, যে বাস্তবতার সঙ্গে সবসময় বা বাস্তব যেই সংকটগুলি আছে সেগুলি নিয়ে আসা যায় না, নানান প্রতিবন্ধকতা আছে। প্রতিবন্ধকতা দূর করার ক্ষেত্রে কোথা থেকে শুরু করা যায়? খুব বিস্তারিত না, খুব সংক্ষেপে যদি বলেন। প্রতিবন্ধকতা আসলে দূর করার আমি চাই না দূর করতে, আমি মানে চাই যে প্রতিবন্ধকতা- ফাইট করতে। আসলে আমি ফাইট করেই যাব, এবং আমি এরকম ক্যারেক্টার পেলে আমি এরকম চরিত্র করেই যাব। না, কিন্তু যেটা বলা হচ্ছে যে এই ক্যারেক্টারগুলি হচ্ছে না, তার কারণ হচ্ছে যে আসলে তো এই পারফর্মিং আর্টটা একক কিছু না। আপনি কবিতা লিখে ফেলতে পারেন নিজে নিজে, কিন্তু একটা নাটক করে ফেলা তো সম্ভব না। না, এখন এটা তো আসলে আমাকে বলে লাভ নেই, কারণ হচ্ছে একটি চরিত্র অথবা এরকম একটা ক্যারেক্টার অথবা একটা নাটক দিয়ে কখনোই একটা ইয়াকে দূর করা যায় না। না, আমরা দূর করতে চাই না, আমাদের At least যেটা change ও দায়িত্ব সেটা করা- হচ্ছে যে আমার জায়গা থেকে আমি জিনিসটা বলতে পারলাম যে এই জিনিসটা আমি দেখছি, যেটা আমি দেখাতে পারছি না। কিন্তু সেটা। এটা আসলে একটা আমার মনে হয় একটা দলের কাজ এবং একটা গ্রুপের কাজ, এবং সেক্ষেত্রে একটা গ্রুপের পিছনে কারা কাজ করে, একটা নির্মাতা কাজ করে, একজন স্ক্রিপ্ট রাইটার কাজ করে, এবং সব মিলিয়ে যদি এরকম একটা ক্যারেক্টার আমরা পাই, আমরা সবাই কিন্তু বলেছি যে আমরা চরিত্র যদি পাই আমরা কিন্তু ছাড়ি না, আমরা যে র্যাপ করি, র্যাপ তো আমরা করেই ফেলি। এখানে এই যে- আপনার যে হ্যাঁ, কোয়েশ্চেনটা ছিল সেটাতে আমি বলবো যে আসলে আলটিমেটলি মেন্টালিটি চেঞ্জ করতে হবে। একটা চ্যানেল কেন নাটকটা দেখাতে পারবে না? কারণ অডিয়েন্স যদি ওটা নিতে না পারে, চ্যানেল দেখিয়ে কি করবে, তাই না? তো ফলে মেন্টালিটিটা riskটা, এখন রিস্কটা আসলে প্রতিষ্ঠানকেই প্রথমে নিতে হবে। হ্যাঁ, আর মেন্টালিটি চেঞ্জ বলতে কি, এখন হয়তো এটা জেনারেশন চেঞ্জের সাথেই আসবে। কারণ একটা মানুষ ছোটবেলা থেকেই তার সবগুলো বৈশিষ্ট্য গ্র্যাব করে, তার আশেপাশে যা হয় তাকে যেভাবে শেখানো হয়, জেনারেশন বদলাবে, আস্তে আস্তে মেন্টালিটিও বদলাবে। এইটুকুনি আমার বলা। আসলে এর চেয়ে আমার একজন আমি দাঁড়িয়ে থেকে চিল্লাফাল্লা করবো, আসলে কিছুই হবে না। কিন্তু এইটাও অনেক বড় যে দেখার দিক থেকে আমি মনে করি যে রিপ্রেজেন্টেশনটা যে আরো ভিন্নভাবে হওয়া দরকার, সেই বোধটা যখন আপনাদের সবার মধ্যে একই সঙ্গে আছে, এটাও কিন্তু নির্মাতাদেরকে এক ধরনের অনুপ্রাণিত করবে যে হ্যাঁ, এটা নিয়ে অবশ্যই আমার সেটা কাজ করে। করার প্রয়োজন। কারণ নির্মাতারা তো বেশিরভাগই হয়তো আর একটু বেশি বয়সের, আমাদের মতো বয়সের। জোভান, আপনার কাছে এই বিষয়টা নিয়েই আসবো যে আসলেই মানে ডিফারেন্ট কাজ হচ্ছে না বলে যে সবসময় বলা হচ্ছে, এটার পেছনে যে আসলে যারা দেখতে চান তাদেরও একটা বড় দায় আছে, যে কথাটা আপনাদের সবার কাছ থেকেই এলো, সেই জিনিসটা তাদেরকে জানানো কিভাবে সম্ভব? সেই জিনিসটা, আচ্ছা, দেখতে চান ওইটা যে ও যেটা বললো, মেন্টালিটিটা একটু চেঞ্জ করতে হবে, পয়েন্ট অফ ভিউটা চেঞ্জ করতে হবে। আর হচ্ছে যে এখন তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানে আমরাও একটু মানে বাইরের দেশের মুভি আমরা সবাই দেখি, একটু ওয়েস্টার্ন হচ্ছে আমরা। সো খোলামেলাভাবে এখন আমরা তো করতে পারবো না, দেখাতে পারবো না অ্যাক্টিং এর মাধ্যমে, কিন্তু আমরা যতটুকুই পারি, যেমন একটা নাটক হলো কদিন আগে, ওইটা ওই যে অনলাইন বেস, যেটা রুম ডেট নাটকটা, ওইটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, বাট দেখা গেল যে আলটিমেটলি নাটকটা অন এয়ার হওয়ার পর, মানে অন এয়ার মানে যে অনলাইনে যেটা হইলো,
সো পাবলিশ হওয়ার পর দেখা গেল যে আসলে নাটকে মানে ওরকম কিছুই না, এবং নাটকটা অনেক সুন্দর হয়েছে এবং অনেক স্ট্রং একটা মেসেজ কনভে করছে। সো এরকম ভাবে যদি আমরা করতে পারি, আমাদের অনেক ট্যালেন্টেড ডিরেক্টর আছে যারা প্রতিবন্ধকতার কারণে কিন্তু করতে পারে না, অনেক জোস জোস স্ক্রিপ্ট থাকে যেগুলো করতে পারে না, বিকজ চ্যানেল ওগুলা করে না, একসেপ্ট করে না। এক্স্যাক্টলি, আমি এখান থেকে বলতে চাই যে সবার ফার্স্ট উদ্যোগ নিতে হবে চ্যানেলের, বিকজ আমরা টিভিতে আমাদেরকে যা দেখানো হয় আমরা কিন্তু ওটাই দেখতে চাই, ওটা থেকে বাইরে কিন্তু আমরা চিন্তা করতে পারছি না। সো আমাদেরকে যদি ডিফারেন্ট কিছু দেখানো হয় তাহলে আমরা ডিফারেন্ট ভাবে চিন্তা করে দেখবো যে আচ্ছা ঠিক আছে এটাও তো ভালো হতে পারে। সো আই থিংক ফার্স্ট উদ্যোগটা চ্যানেলের নিতে হবে। মানে এখন যে কাজগুলি হচ্ছে সেইগুলি মূলত তাহলে আমি বোঝার জন্য করতেছি, জি, জি। জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে চ্যানেলরা কিভাবে চায়, অথবা আরো পেছনে যদি যায় যে চ্যানেলরা আমার বিজ্ঞাপন মতে- যারা দিচ্ছে তারা কিরকম চায়, সেগুলি কি Exactly. খুব চ্যানেলরা গতানুগতিক একটু কাজগুলোই বেশি চায় আমার কাছে যেটা মনে হয়, বিকজ দেখা যায় কেউ কোনো risk নিতে চায় না। কেউ নিতে ওরা চায় না। একটু একজন কনজারভেটিভ নির্মাতা মাইন্ডে হচ্ছে- একটু চিন্তা ভাবনা করে, একজন কনজারভেটিভ। নির্মাতা একটা ডিফারেন্ট কিছু চিন্তা করলেও চ্যানেল পর্যন্ত যে তারা হতাশ হয়ে ফিরে আসছে যেটা আমার চ্যানেল নিবে না, হ্যাঁ, সো আমি করতে পারবো না। এটাই তো বলতেছিলাম। চ্যানেল থেকে যদি একটু উদ্যোগ নেওয়া হয় তাহলে ডেফিনেটলি ভালো কিছু বের চ্যানেল হয়ে সবার আসবে। আগে তো চিন্তা করছে যে এটা আমার অডিয়েন্স ঠিকভাবে নিবে হ্যাঁ। কিনা, নিবে আমার যারা আমার বিজ্ঞাপন দাতা আছেন তারা পছন্দ করবেন কিনা। কারণ বিজ্ঞাপন দাতারাও চিন্তা করছেন ওদের একটা টার্গেট কাস্টমার আছে, ওই কাস্টমারকে ধরে রাখতে পারবে কিনা এই নাটক দিয়ে। আমার মনে হয় এক্ষেত্রে যে এক্স্যাক্টলি, একজনকে চেঞ্জ হয়ে কিচ্ছু হবে না, এটা Total আমাদের একটা change মেন্টালিটি দরকার। চেঞ্জ করতে হবে, আর মেন্টালিটিটা এবার- জেনারেশনের সাথেই চেঞ্জ হবে। এবার আমার ঈদে আমি কথা একটা কি? জিনিস অবজার্ভ করলাম আমার ফ্যামিলির দিক থেকে, তো তারা যখন টিভি দেখতে বসে একটা ফ্যামিলিতে বিভিন্ন এজের মানুষজন থাকে, যেমন দিদা থেকে শুরু করে দিদা, ফুপি, চাচি অ্যান্ড আমার কাজিনস। সো আমি এদের মেন্টালিটিটা রিড করার ট্রাই করলাম, দেখলাম আমার দাদু যিনি উনি হচ্ছে কমেডি নাটক পছন্দ করেন, একটা সুন্দর নাটক হচ্ছে খুবই জোস, আমি দেখতে পাচ্ছি ওয়াও কে অ্যাক্টিং করছে, বাট আমার দাদু ইজ লাইক এটা ভালো লাগছে না, কি মজা নাই। তখন আমি চিন্তা করলাম যে উনি তো এই জায়গাটা উনি বুঝতেই পারছেন না জিনিসটা কি হচ্ছে, সো তার কাছে এটা ভালো লাগছে না, তার ডিমান্ড হচ্ছে আমি একটা কমেডি নাটক দেখবো। দেন আমার ফুপি আমার চাচির ওনারা না অনেক সুন্দর, মাহফুজ অনেক সুন্দর অ্যাক্টিং করছে, তো তারা ওইটা দেখছে। যেমন আমার কাজিনদের কাছে আবার এটা বেশি বড় এজের নাটক আমাদের ভালো লাগছে না। সো এইটাও একটা ডিপেন্ড করে যে ডিফারেন্ট এক একটা মেন্টালিটির উপর ডিপেন্ড করে, যে এজের উপর ডিপেন্ড করে যে কোন ধরনের নাটক কে দেখবে। সো এই জন্য দেখা যাচ্ছে অনেক সময় চ্যানেল অনেক কিছু নিতে পারছে না, যেমন আমাদের ইয়াং জেনারেশনের নাটকগুলো ইয়াংরা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। তাহলে একটা জায়গায় আসা যায়, আমরা যেহেতু এই কাজগুলি আমরাই করছি প্রথম তা তো না, পশ্চিমে আরো আগেও এই সংকটগুলি ছিল, তাদের কিন্তু এইজ গ্রুপ বা অডিয়েন্স গ্রুপ অনুযায়ী মিডিয়াম তৈরি হয়ে গেছে, অর্থাৎ যারা টিনেজ তাদের জন্য আলাদা চ্যানেল আছে। বাট আমরা তো দেশটা ছোট একটা দেশ, জি। হ্যাঁ, খুবই ছোট একটা দেশ, কিন্তু এখন আমাদের। কিন্তু এত ছোট না আমাদের, বলা যায় যে 20টির উপরে টেলিভিশন আছে, আছে, almost কিন্তু অল্প সব কিছুদিনের মধ্যে আমার 40টা হয়ে যেটা যাবে। টার্গেট থাকে তো একটা বাসা সবাইকেই দেখতে হবে। একটা আমি নাম বলবো না, একটা টিভি চ্যানেল খুব ঢাক ঢোল পিটায় বলছে যে আমরা শুধু এন্টারটেইনমেন্ট দেখাবো, 1 বছরের মাথায় তারা নিউজ দেখানো শুরু করে দিল। সো কি হলো, মানে তাহলে দেখা সবাইকেই টার্গেটে রাখতে চায় একটা চ্যানেল। আমার মনে হয় সিনেমা খুব একটা ভালো রাস্তা, এই আমরা যেটা চাচ্ছি। হ্যাঁ। আমাদের নতুন নতুন নির্মাতারা অনেক ভালো ভালো কাজ করছে এবং আমাদের সিনেমা আমি খুবই আশাবাদী এবং খুবই পজিটিভ। আগামী 10 বছরের মধ্যে একটা ভালো কিছু এবং একটা 10 জায়গায়। বছর আমাদের আমি- সিনেমা Even নিয়ে 5 5 years হ্যাঁ, একটা ভালো অবশ্যই। জায়গা, আমার আমরাই মনে চিন্তা হয় করতে যে পারি, আমরা ওই আমি জায়গায়। সিনেমার মাধ্যমে আমরা যে নাটকে যে আমরা যে টপিক নিয়ে কথা বলছি, আমরা যদি এটা না পারি, আমরা সিনেমার মাধ্যমে আমরা এটা খুব তাড়াতাড়ি করতে চলে পারি। যাবে, কারণ সিনেমাতে এখন আমার বাংলা সিনেমা আমার মনে হয় বোধটা যখন তৈরি হয়ে গেছে তখন অবশ্যই এটা একটা উপায় খুঁজে বেরবে, সব এবং- সময়ই তরুণরা একটা রাস্তা বের করেই আনে। শুভ্র, টয়া, জোভান এবং সাবা, আপনাদের 4 জনকে অনেক ধন্যবাদ আজ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।